আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিডিয়া আয়োজনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। সেই রিজেন্ট সাহেব ফের গ্রেপ্তার। জিয়াউল হাসান ও সাইফুজ্জামানের বাসায় দুদকের অভিযান। যুদ্ধক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে এলেই যুদ্ধ থামাবে ইরান, বললেন আরাকচি। হরমুজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান, দাবি রুবিওর। তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাজধানীর ইসিবি চত্বর থেকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পল্লবী থানার একটি মামলায় মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় জালিয়াতি সহ নানা কারণে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ২০২০ সালের ৬ জুলাই র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এই সময় পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয়ার প্রমাণ পাওয়া যায়। এরপর ৭ই জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয় র্যাব। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ সহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। এরপর একই বছর ১৫ই জুলাই ভোরে ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর দীর্ঘদিন তিনি বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। পরে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা ছিল। এর মধ্যে ৫টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সবকটি মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল। বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের নারায়ণগঞ্জের রূপগঞ্জের জলসিঁড়ির বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির পক্ষ থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। দুদক উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানে জলসিঁড়ির ওই বাড়িতে রক্ষিত মালামালের তালিকা করা হচ্ছে বলে জানানো হয়েছে। এদিকে আওয়ামী সরকারের আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে আবারও অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের বিশেষ টিম। গতকাল গুলশানের ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী উদ্ধার করেছিল সংস্থাটি। এরই ধারাবাহিকতায় আজও অভিযান শুরু করা হয়েছে। সোমবার দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুদকের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযানে নেতৃত্ব দিচ্ছে। আদালতের নির্দেশনা মেনে আজও ইভেন্টারি কাজ শুরু করেছে। গতকাল সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে প্রবেশ ও ইভেন্টারির কার্যক্রমে বিপুল পরিমাণ সম্পদ পাওয়া গেছে। আজকের অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। গতকালের অভিযানে ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টির বেশি টাই, ৮টি ঘড়ির বক্স, এর মধ্যে রোলেক্সের ৪টি, ৩ সেট মুক্তার গয়না, ৪টি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়েছে। বাসা থেকে উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটি ঘড়ির দাম হতে পারে ১৪ থেকে ১৭,৫০০ মার্কিন ডলার। যুদ্ধক্ষেত্রে ইরান যখন সুবিধাজনক অবস্থানে বা অনুকূল অবস্থানে থাকবে, তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার ভাষ্য, সামরিক ও কৌশলগতভাবে শক্ত অবস্থান নিশ্চিত হওয়ার পরই আলোচনায় বসার সঠিক সময় আসে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে আরাকচি এসব কথা বলেন। তিনি বলেন, সংকট মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো কখন যুদ্ধ থামাতে হবে এবং কখন আলোচনা শুরু করতে হবে, সেই সঠিক সময়টা নির্ধারণ করা। তিনি বলেন, যুদ্ধের সমাপ্তি হতে পারে দুটি উপায়: পূর্ণাঙ্গ সামরিক বিজয়ের মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে। তবে আলোচনায় বসার সঠিক সময় তখনই আসে যখন সামরিক ও কৌশলগতভাবে নির্ভরযোগ্য সাফল্য অর্জিত হয়। আরাকচি বলেন, জনগণের জীবন এবং পুরো দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যায় না। সব সিদ্ধান্তই নির্ভুল ও পূর্ণাঙ্গ হিসাব নিকাশের ভিত্তিতে নিতে হবে। যুদ্ধ চালিয়ে গেলে লাভ বাড়বে নাকি মানুষের প্রাণহানি ও দেশের জন্য আরো বড় ক্ষতি হবে, রাজনীতিকদের সবসময় এই বিষয়টি বিবেচনায় রাখতে হয়। তিনি বলেন, কিছু ক্ষয়ক্ষতি হলেও এই যুদ্ধে আমরা আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছি এবং রাষ্ট্র ব্যবস্থার সক্ষমতা
প্রদর্শন করেছি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালীকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। স্থানীয় সময় রোববার ফিলিপাইনে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, এটা স্পষ্ট যে ইরান এই প্রণালী নিয়ন্ত্রণ করতে চায় এবং এটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী নৌ পরিবহন সুরক্ষায় যুক্তরাষ্ট্র যা যা করা প্রয়োজন তা করবে এবং করে যাবে। এ সময় হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ভাগ করে নিতে বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানান মার্কো রুবিও। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার দায়িত্ব পালন করবে, কিন্তু অন্য দেশগুলোকেও এগিয়ে আসতে হবে এবং এই দায়িত্ব পালনে সহায়তার জন্য সরঞ্জাম বা আর্থিক সহায়তা দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো। সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। বৈঠকের শুরুতে আইএলও মহাপরিচালক গিলবার্ট এস হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। এই অবস্থায় আইএলও বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চলমান থাকবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্য গিলবার্ট এফ হোংবোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রম মান বাস্তবায়নকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আইএলও মহাপরিচালক বলেন, এই অর্জনকে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। এছাড়া স্বল্প সময় আন্তর্জাতিক অঙ্গনে অনন্য কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি। গিলবার্ট এফ হোংবো বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রম মান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের মিড ডে আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।